ওয়েলকাম টু মৌলিক স্টাডি। মৌলিক স্টাডিতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে 27শে এপ্রিল 2024-এর কারেন্ট অ্যাফেয়ার্সের ইম্পর্ট্যান্ট প্রশ্ন নিয়ে চলে এলাম। চলো শুরু করা যাক। 1 নম্বর প্রশ্ন, বিশ্ব মেধাস্বত্ব দিবস বা ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি ডে 2024 কবে পালিত হলো? ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি ডে এটা 26শে এপ্রিল পালন করা হলো। প্রতি বছর 26শে এপ্রিল এটা পালন করা হয়। দিনটি উদ্ভাবন এবং সৃজনশীলতাকে উদ্দীপিত করার জন্য, তার ভূমিকা প্রচার করার জন্য এটা পালন করা হয়। স্রষ্টাদের অধিকার এবং জনস্বার্থ বিবেচনা করে আইপি সুরক্ষার জন্য একটি ভারসাম্যপূর্ণ পদ্ধতির প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতনতা বাড়ানোর জন্য সবাইকে এটা পালন করা হয়। এই বছর 24 সালের থিম হচ্ছে আইপি অ্যান্ড এসডিজিএস, বিল্ডিং আওয়ার কমন ফিউচার উইথ ইনোভেশন অ্যান্ড ক্রিয়েটিভিটি। পরের প্রশ্ন 2 নম্বর, ইন্টারন্যাশনাল চেরনোবিল ডিজাস্টার রিমেম্বার্স ডে 2024 কবে পালিত হলো? এটাও 26শে এপ্রিল পালন করা হলো। প্রতি বছর 26শে এপ্রিল আমরা আন্তর্জাতিক চেরনোবিল দুর্যোগ স্মরণ দিবস এটা পালন করি। চেরনোবিল পারমাণবিক বিপর্যয়ের শিকার হয়েছিল যারা, তাদের স্মরণে এই দিবসটা পালিত হয়। 26শে এপ্রিল 1986 সালে ইউক্রেনের চেরনোবিল শহরে যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে, যেটা আগে রাশিয়ার অংশ ছিল, সেখানে একটা বিস্ফোরণ হয় এবং প্রায় 8.4 মিলিয়ন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছিল। তাদেরকে স্মরণ করে এই দিবসটা পালন করা হয়। পরের প্রশ্ন 3 নম্বর, আন্তর্জাতিক প্রতিনিধি দিবস বা ইন্টারন্যাশনাল ডেলিগেটস ডে 2024 এটা কবে পালিত হলো? এটা 25শে এপ্রিল পালন করা হলো। প্রতি বছর 25শে এপ্রিল বিশ্ব আন্তর্জাতিক প্রতিনিধি দিবস এটা পালন করা হয় জাতিসংঘে তাদের দেশের প্রতিনিধিত্বকারী প্রতিনিধিদের গুরুত্বপূর্ণ ভূমিকাকে স্বীকৃতি দিতে। এই নিবেদিত ব্যক্তিদের ছাড়া জাতিসংঘের অস্তিত্ব থাকেই না বলতে পারো। এই দিনটি বহুপাক্ষিকতার চেতনার প্রতি প্রতিনিধিদের প্রতিশ্রুতি এবং বিশ্বব্যাপী সমস্যা সমাধানের জন্য জাতিসংঘের অধীনে যারা কাজ করে তাদের প্রচেষ্টাকে সম্মান জানাতে এটা পালন করা হয়। 25শে এপ্রিল 1945 যখন 50টি দেশের প্রতিনিধিরা সান ফ্রান্সিসকোতে একটি সংস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে জড়ো হয়েছিল, তারপর থেকে সেই জন্য এই দিনটিকেই অর্থাৎ 25শে এপ্রিল এই আন্তর্জাতিক প্রতিনিধি বা ইন্টারন্যাশনাল ডেলিগেটস ডে পালন করা হয়। পরের প্রশ্ন 4 নম্বর, 23শে এপ্রিল কোন রাজ্যে খংজং দিবস পালিত হয়েছে? উত্তরটা হচ্ছে মণিপুর। মণিপুরে 1991 সালের অ্যাংলো মণিপুরি যুদ্ধের সময় খংজং যুদ্ধে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করার যে সাহসী আত্মাদের প্রতি শ্রদ্ধা জানাতে 23শে এপ্রিল খংজং দিবস পালন করা হয়। এই দিনটি মণিপুরের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি তাদেরকে স্মরণ করে যারা বীরত্ব আত্মত্যাগ করেছিল। 1891 সালে অ্যাংলো মণিপুরি যুদ্ধ ছিল মণিপুরের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা। এই যুদ্ধের সময় মণিপুরি ক্ষুদ্র রাজ্যের ব্রিটিশ ঔপনিবেশ সম্প্রসারণ করেছিল, তাদের বিরুদ্ধে সাহসিকতার সাথে লড়াই করেছিল মণিপুরের বাসিন্দারা। মণিপুর রাজ্য যেটা থৌবাল জেলার খেবাচিংয়ে অবস্থিত খংজম ওয়ার মেমোরিয়াল কমপ্লেক্সে একটি জাঁকজমক অনুষ্ঠানের সহিত এটি পালন করা হয়েছে। মণিপুরের গভর্নর শ্রীমতী অনুসুইয়া উইকে, মুখ্যমন্ত্রী এন বীরেন সিং, মন্ত্রী পরিষদ মন্ত্রী, বিধায়ক এবং শীর্ষ বেসামরিক ও পুলিশ কর্তারা সহ বিপুল সংখ্যক লোক তাদেরকে শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিল এবং তাদের জন্য পুষ্পস্তবক অর্পণ করা হয়, 2 মিনিট নিরাপত্তা পালন করা হয়, বিভিন্ন অনুষ্ঠানের দ্বারা তাদেরকে স্মরণ করা হয়। মণিপুর রাজধানী ইম্ফল, মুখ্যমন্ত্রী এন বীরেন সিং, রাজ্যপাল অনুসুয়া উইকে, ন্যাশনাল পার্ক কিবলি লামজাও ন্যাশনাল পার্ক আর সারহই ন্যাশনাল পার্ক। পরের প্রশ্ন 5 নম্বর, সম্প্রতি কে এক্সিস ব্যাংকের এমডি এবং সি হিসেবে পুনরায় নিযুক্ত হয়েছে? উত্তরটা হচ্ছে অমিতাভ চৌধুরী। এক্সিস ব্যাংক বোর্ড আরবিআইয়ের অনুমোদন সাপেক্ষে জানুয়ারি 2025 থেকে কার্যকর করেছে। আরও 3 বছরের জন্য অমিতাভ চৌধুরীকে ব্যবস্থাপক পরিচালক এবং সিইও হিসেবে, অর্থাৎ এমডি এবং সিইও হিসেবে পুনর্নিযুক্তির অনুমোদন পেয়েছে। তিনি তার নিয়োগের পাশাপাশি স্বতন্ত্রভাবে পরিচালনা হিসেবে মীনা গণেশ এবং গোপাল রামন পদ্মনাভকে 4 বছরের জন্য নিযুক্ত করা হয়েছিল। অমিতাভ চৌধুরী তিনি 2019 সালের জানুয়ারিতে এমডি এবং সিইও হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এবং এইচডিএফসি লাইফে তার কার্যকাল থেকে প্রচুর অভিজ্ঞতা নিয়ে এসেছিলেন। এক্সিস ব্যাংক পূর্বে ইউটিআই ব্যাংক নামে পরিচিত ভারতীয় বহুজাতিক ব্যাংকিংয়ের আর্থিক পরিষেবা সংস্থা, যার সদর দপ্তর মহারাষ্ট্রে অবস্থিত মুম্বাই। এটা হচ্ছে ভারতের 3য় বেসামরিক ব্যাংক এবং বাজার মূলধনের থেকে 4র্থতম। সদর দপ্তর মুম্বাই বললাম, আর সিইও হচ্ছে অমিতাভ চৌধুরী, আর প্রতিষ্ঠা হয়েছিল 1993। পরের প্রশ্ন 6 নম্বর, সম্প্রতি আরবিআইয়ের কোন ডেপুটি গভর্নর পুনরায় নিযুক্ত হয়েছেন? উত্তরটা হচ্ছে রবিশঙ্কর। ক্যাবিনেট নিয়োগ কমিটি রবিশঙ্করকে ভারতীয় রিজার্ভ ব্যাংকের আরবিআইয়ের ডেপুটি গভর্নর হিসেবে 1 বছরের মেয়াদের পুনর্নিযুক্তির অনুমোদন দিয়েছে।
যা 23 জানুয়ারি 2024 থেকে এটি শুরু হবে। তিনি একজন অভিজ্ঞ আরবিআইতে 3 দশকের বেশি সময় ব্যাংকার হিসেবে কাজ করেছেন। 2021-এ 3 বছরের জন্য ডেপুটি গভর্নর হিসেবে নিযুক্ত হয়েছিলেন। কেন্দ্রীয় সরকার তার মেয়াদ আরও 1 বছর বাড়িয়েছে, তাকে আরবিআইয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছে। ডেপুটি গভর্নর হিসেবে তিনি মুদ্রা ব্যবস্থাপনা, সরকার, ব্যাংক অ্যাকাউন্ট, তথ্য প্রযুক্তি, বহিরাগত বিনিয়োগ, অপারেশন, পেমেন্ট, সেটেলমেন্ট সিস্টেম, ফিনটেক, বৈদেশিক মুদ্রা এবং অভ্যন্তরীণ ঋণ ব্যবস্থা সহ বিভিন্ন কাজ করে তত্ত্বাবধানে নিযুক্ত আছেন। আরবিআই রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া ভারতের কেন্দ্রীয় ব্যাংক এবং ব্যাংকিং ব্যবস্থার নিয়ন্ত্রণের জন্য দায়ী নিয়ন্ত্রক সংস্থা। এটি ভারত সরকারের অর্থ মন্ত্রণালয়ের মালিকানাধীন। 1 এপ্রিল 1935-এ প্রতিষ্ঠা হয়েছিল কলকাতায়, কিন্তু সদর দপ্তর মুম্বাই এবং এর বর্তমানে গভর্নর হচ্ছে শক্তিকান্ত দাস। পরের প্রশ্ন 7 নাম্বার। সম্প্রতি 2022 এবং 23 সালের আইটি সিস্টেমের ঘাটতির কারণে কোন ব্যাংকের শেয়ার 10% কমেছে? উত্তরটা হচ্ছে কোটাক মাহিন্দ্রা ব্যাংক। 2022-23 সালে আইটি সিস্টেমে ঘাটতির কারণে অনলাইনে নতুন গ্রাহকদের অনবোর্ডিং এবং নতুন ক্রেডিট কার্ড ইস্যু করার জন্য রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া দ্বারা আরোপিত শাস্তিমূলক ব্যবস্থার পরে কোটাক মাহিন্দ্রা ব্যাংকের শেয়ার 10% কমেছে। বিপত্তি সত্ত্বেও কোটাক মাহিন্দ্রা ব্যাংক আত্মবিশ্বাসী যে তার নির্দেশগুলো তারা সামগ্রিক কার্যক্রমকে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করবে না এবং তারা এই সমস্যাগুলোর সমাধান দ্রুত করে নেবে। কোটাক মাহিন্দ্রা ব্যাংক লিমিটেড হলো ভারতের ব্যাংকিং এবং আর্থিক পরিষেবা সংস্থা, যার সদর দপ্তর মুম্বাইয়ে অবস্থিত। এটি ব্যক্তিগত অর্থ, বিনিয়োগ, ব্যাংকিং, জীবন বীমা, সম্পদ ব্যবস্থাপনার ক্ষেত্রে, কর্পোরেট এবং খুচরো গ্রাহকদের ক্ষেত্রে ব্যাংকিং পণ্য এবং আর্থিক পরিষেবা সরবরাহ করে। সিইও হচ্ছে অশোক ভাসওয়ানি, প্রতিষ্ঠাতা উদয় কটক, আর প্রতিষ্ঠা হয়েছিল 1985। পরের প্রশ্ন 8 নাম্বার। সম্প্রতি কে ইন্দোনেশিয়ার নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন? উত্তরটা হচ্ছে প্রবোও সুবিয়ান্তো। ইন্দোনেশিয়া নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে প্রাবোও সুবিয়ান্তোকে রাষ্ট্রপতি নির্বাচিত হিসেবে ঘোষণা করেছে। দেশের সর্বোচ্চ আদালত এটা জানিয়েছে। তিনি বর্তমানে প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। 58.6% ভোট পেয়েছে, 96 মিলিয়নের বেশি তিনি পেয়ে এই জয় লাভ করেছেন। ইন্দোনেশিয়া এটা দক্ষিণ পূর্ব এশিয়া এবং ওশেনিয়ার দেশ। রাজধানী জাকার্তা, অফিসিয়ালি ভাষা ইন্দোনেশিয়ান এবং প্রেসিডেন্ট হচ্ছে জোকো উইডোডো, বর্তমানে আছেন, তো ইনি পরে হবেন। পরের প্রশ্ন 9 নাম্বার। সম্প্রতি কোন ভারতীয় সংস্থার নতুন লোগো এবং নীতিবাক্য উন্মোচন করেছে? উত্তরটা হচ্ছে IHRC অর্থাৎ ইন্ডিয়ান হিস্টোরিক্যাল রেকর্ডস কমিশন। ইন্ডিয়ান হিস্টোরিক্যাল রেকর্ড কমিশন হলো ভারতের আর্কাইভাল বিষয়ে একটি শীর্ষ উপদেষ্টা সংস্থা। 1919 সালে এটা প্রতিষ্ঠা হয়েছিল। এটি স্রষ্টা এবং রক্ষক রেকর্ড ব্যবহারকারীদের জন্য একটি জাতীয় ফোরাম হিসেবে কাজ করে। এটা কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রীর নেতৃত্বে এটা চলে। এটা নতুন লোগো এবং নীতিবাক্য এসেছে। লোগোটা হচ্ছে পদ্মের পাপড়ির আকৃতি, পৃষ্ঠগুলি ঐতিহাসিক রেকর্ড বজায় করার জন্য স্থিতিস্থাপক নোডাল প্রতিষ্ঠান হিসেবে এটা প্রতিনিধিত্ব করছে। মাঝখানে একটা সারনাথ স্তম্ভ ভারতের গৌরবময় অতীতের প্রতীক হিসেবে আছে। আর বাদামি রঙের থিম ঐতিহাসিক রেকর্ড সংরক্ষণ এবং সম্মান করার সংগঠন লক্ষ্যকে শক্তিশালী করে। নীতিবাক্য যেটা লেখা আছে, যাত্রা ভবিষ্যৎ, ইতিহাস রক্ষিত। পরের প্রশ্ন এবং লাস্ট প্রশ্ন 10 নাম্বার। সম্প্রতি কোন স্প্রিন্টার T20 বিশ্বকাপে রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হয়েছে? উত্তরটা হচ্ছে উসাইন বোল্ট। কিংবদন্তি স্প্রিন্টার উসাইন বোল্ট 1 থেকে 29 জুন পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সহ আয়োজক আসন্ন ICC পুরুষদের T20 বিশ্বকাপের অফিসিয়ালি অ্যাম্বাসেডর হিসেবে মনোনীত হয়েছেন। তিনি জ্যামাইকার আইকন, বিশ্বের দ্রুততম মানুষ। তারকে এখানে নিযুক্ত করা হয়েছে ক্রিকেট এবং বিশ্বব্যাপী অবদানের জন্য, তার টুর্নামেন্টকে আলোকিত করতে এবং খেলাটাকে নতুনভাবে চালিত করতে তাকে এই রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ করেছে। তার সম্বন্ধে একটু বলি, অনেকেই তাকে চেনে। তিনি হচ্ছে নজিরবিহীন ট্রিপল 2008 থেকে 2016 সালের মধ্যে টানা 3টি অলিম্পিক গেমসে 3টি স্বর্ণপদক পেয়েছেন। 100 মিটার, 200 মিটার এবং 400 মিটার রেকর্ড আছে, তার বিশ্ব রেকর্ড আছে। তিনি অসংবাদিত গতির রাজা, 3টি ইভেন্টে বিশ্ব রেকর্ড করেছেন। 9.58 সেকেন্ড 100 মিটারের জন্য, 200 মিটারের জন্য 19.19 সেকেন্ড এবং 400 মিটারের জন্য 36.84 সেকেন্ড। তো তিনি সম্প্রতি T20 বিশ্বকাপ যেটা আয়োজিত হবে তার রাষ্ট্রদূত হয়েছেন। এই ছিল আজকের সমস্ত ডিটেলস। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আজকে এতটুকুই।